পাঠক, আমাকে মাফ করবেন। এ পর্যন্ত পড়ে যদি আপনার ধারণা হয়ে থাকে যে আমি একটি জবর গোয়েন্দা কাহিনী ফেঁদে ফেলেছি, তাহলে আমি নাচার। আজ্ঞে না, এটি আদৌ গোয়েন্দা গল্প নয়। এ কাহিনীর আদ্যন্ত বাস্তব। যে বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক ওই গোপন তথ্য রাশিয়ায় পাচার করে দেন, তার নাম ধাম, তার বিচারের বিবরণ ইত্যাদি একদিন ওসব দেশে সাড়ম্বরে সংবাদপত্রের পৃষ্ঠায় ছাপা হয়েছিল। হয়তো আপনাদেরও নজরে পড়েছে তা। অপরাধীটির পরিচয় যখন আগে ভাগেই সবাই জেনে বসে আছেন, তখন এটা গোয়েন্দা গল্প হবে কোন হিসেবে? হ্যারি ট্রুম্যানের সঙ্গে আমি একমত। মানব সভ্যতার ইতিহাসে এত বড় গুপ্তচর বৃত্তির নজির আর নেই। কিন্তু তাই বলে প্রবীণ যুদ্ধ সচিবের সঙ্গে আমি আদৌ একমত নই। এই গুপ্তচর বৃত্তির আর্থিক মূল্যমান 2000 বছরে সুদে আসলে 30 ডুকাট যত রুবলস হয় ততখানি মোটেই নয়। অনেক আঁক যোগ করে আমি যে ইকুয়েশনটা পেয়েছি তা শূন্য। সুধীজন মাত্রেই বুঝবেন তার অর্থ হতে পারে দুজাতের কোয়াড্রাটিক ইকুয়েশনটার দুটো রুট। এক হিসেবে এই গুপ্তচর বৃত্তির আর্থিক মূল্যমান $1 বিলিয়ন, 10⁹ প্রায় 7,500 কোটি টাকা। দ্বিতীয় হিসাবে এর মূল্যমান স্রেফ শূন্য। আপনি কোন অঙ্কফলটা মেনে নেন তা আমি সকৌতুকে লক্ষ্য করব। প্রথমে বলি, ওই $1 বিলিয়ন হিসাবটা কেমন করে পেলাম। সেই হিসাবটা বুঝতে হলে প্রথমেই জানতে হবে অ্যাটম বা পরমাণু জিনিসটা কি। তারপরের ধাপ, সেই পরমাণু থেকে কেমন করে পারমাণবিক বোমা বানানো হলো। সে প্রায় অর্ধ শতাব্দীর ইতিহাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস থেকে শুরু করে 19বিংশ শতাব্দী পর্যন্ত প্রায় 23 শতাব্দী ধরে পণ্ডিতদের ধারণা ছিল প্রতিটি মৌল পদার্থের পরমাণু নিরেট, অবিভাজ্য এবং অপরিবর্তনশীল। যে কোনো মৌল পদার্থের, ধরা যাক লোহা কিংবা সোনাকে, যদি আমরা টুকরো টুকরো করতে থাকি তবে এমন এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যায়ে পৌঁছাবো, বাস্তবে নয় মানসিক ধারণায়, যখন তাকে আর ভাঙা যাবে না। সেটাই হচ্ছে লোহা বা সোনার পরমাণু। সেটা অতি ক্ষুদ্র কিন্তু নিরেট, একটা মার্বেলের গুলির মতো। তাতে আছে ওই লোহা বা সোনার মৌলধর্ম। দিস রিকোয়ার্স অ্যাকশন। ব্যাস, আর কিছু নয়। ইমিডিয়েট নয়, এমার্জেন্সি নয়, টপ প্রায়োরিটি নয়, এমনকি টপ সিক্রেটও নয়। কোনো বিশেষণের ভার নেই আদেশটায়। সাদামাটা হুকুম, বা এটার ব্যবস্থা হওয়া দরকার। তা হলো, ব্যবস্থা হলো। বিশেষণ বিমুক্ত সেই আদেশের অ্যাকশনটার জাত নির্ণয় করব আমরা, তার অর্থনৈতিক মূল্য, গোপনীয়তা এবং ব্যাপকতা। প্রথমটায় কাজ শুরু হলো ছোট করেই। সারা মার্কিন মুলুকে 10টি রিসার্চ গ্রুপ নিয়ে গোপন গবেষণা শুরু করলেন। প্রথম বছরে অর্থ বরাদ্দ করা হলো মাত্র $3 লক্ষ। কিন্তু কিছুদিনের মধ্যেই সেটা ব্যাপক আকার ধারণ করল। একসময় বৈজ্ঞানিকদের দল জানালেন, তামার চেয়ে রূপোর তারের বিদ্যুৎবাহী ক্ষমতা বেশি। তাদের কিছু রূপো চাই। টাকশালের আন্ডার সেক্রেটারি ড্যানিয়েল বেল বললেন, বেশ, দেব, বলুন কতটা রূপো চাই। ম্যানহাটান প্রোডাকশনের চিফ বললেন, ধরুন আপাতত 15,000 টন। ড্যানিয়েল বেল আঁতকে উঠে বলেন, টন? কি বলছেন মশাই? রূপোর ওজন কখনো টনে হয়, হয় আউন্সে।
ম্যানহাটান চিফ লেসলি গ্রুপস জবাবে কিছু বলার আগেই তার সহকারী বৈজ্ঞানিকটি বললেন, ঠিক আছে, তাই বলছি, 5.4 ইন্টু 10⁸। ড্যানিয়েল বেলের মুখের নিম্নাংশ ঝুলে পড়ে। বলেন, তার মানে? আপনি আউন্সে জানতে চাইছিলেন তো, তাই বলছিলাম আর কি। বেল তাকে থামিয়ে দিয়ে বলেন, থাক স্যার, আর বিদ্যে জাহির করতে হবে না, ওই 15,000 টন রূপই পাঠিয়ে দিচ্ছি। আর গোপনীয়তা? রুজভেল্ট মারা যাবার পর হ্যারি ট্রুম্যান যখন এসে বসলেন তার শূন্য সিংহাসনে 14 এপ্রিল 1945-এ, তখন তিনিও জানতেন না এত বড় ম্যানহাটান প্রজেক্টের কথা। চেয়ারে বসার পরে তিনি সেটা শুনেছিলেন। তার চেয়েও মজার কথা হচ্ছে, সেনেটের হ্যারি ট্রুম্যান 1940 সালে একটি কমিটির চেয়ারম্যান রূপে নির্বাচিত হন। কমিটি টু ইনভেস্টিগেট দ্য ন্যাশনাল ডিফেন্স প্রোগ্রাম। যুদ্ধ প্রচেষ্টায় যে সরকারি অর্থ বিনিয়োগ করা হচ্ছে তার যথার্থতা নির্ণয় করে সেনেটকে জানানোর দায়িত্ব এই অনুসন্ধান কমিটির। তার চেয়ারম্যান রূপে কাজ করতে গিয়ে ট্রুম্যান জানতে পারলেন কি একটা ম্যানহাটান প্রজেক্টে কোটি কোটি ডলার ব্যয়িত হচ্ছে। এই প্রকল্পে দৈনিক নাকি 1 লক্ষ লোক খাটছে। ট্রেনে আর লরিতে লক্ষ লক্ষ টন কাঁচামাল ওই কারখানায় ঢুকছে, অথচ এ পর্যন্ত একটা ছোট্ট প্যাকেটও ফিনিশড গুড হিসেবে বের হয়ে আসেনি। ট্রুম্যান একটা প্রচন্ড কেলেঙ্কারি হাতে নাতে ধরবেন বলে ওই প্রকল্প সরে জমিনে দেখবার জন্য প্রস্তুত হলেন। খবর পেয়ে যুদ্ধ সচিব বৃদ্ধ স্টিমসন সেনেটর হ্যারি ট্রুম্যানকে ফোন করলেন। বললেন, সেনেটর, আপনাকে একটি ব্যক্তিগত অনুরোধ জানাতে এসেছি। আপনি ম্যানহাটান প্রজেক্ট সম্বন্ধে কোনো অনুসন্ধান করতে যাবেন না? বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সেনেটর হ্যারি ট্রুম্যান। বলেছিলেন, কেন মিস্টার সেক্রেটারি? কেন তাও আমি বলতে পারবো না, শুধু জানতে পারি পৃথিবীর ইতিহাসে ম্যানহাটান প্রজেক্ট সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপন প্রকল্প। এর পাই পয়সা খরচের জন্য আমি যুদ্ধ শেষে ব্যক্তিগতভাবে দায়ী থাকব। আপনার অনুসন্ধান কার্য আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেবে। প্রবীণ রাজনীতিক ওই সেক্রেটারি অফ ওয়ারের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ছিল সেনেটর ট্রুম্যানের। তিনি তৎক্ষণাৎ অনুসন্ধানের আদেশ প্রত্যাহার করেছিলেন। তার 5 বছর পরে ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট রূপে নির্বাচিত হন এবং তৎক্ষণাৎ তাকে আদ্যন্ত ব্যাপারটা খুলে বলেছিলেন যুগ্ম সচিব হেনরি স্টিমসন, তার আগে নয়। আর ব্যাপকতা, মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে 8-10টি বিভিন্ন কেন্দ্রে একযোগে চলছিল গবেষণা কার্য। কয়েক হাজার বৈজ্ঞানিক তাতে নিযুক্ত। 1942 সাল তো বিজ্ঞানীরা 5টি বিকল্প পথে সমাধানের পথ খুঁজতে শুরু করেছেন। 5টি পথের কোন পথ শেষ লক্ষ্যে পৌঁছাবে তা তো কেউ বলতে পারে না। তার ভিতর 3টি পথ হচ্ছে ইউরেনিয়াম বোমা তৈরি করবার প্রচেষ্টা, 2টি প্লুটোনিয়াম বোমার। বৈজ্ঞানিকরা বলেছেন ইউরেনিয়াম বোমা তৈরির 3টি বিকল্প পথ আছে। প্রথমত ইলেকট্রোম্যাগনেটিক উপায়ে। তার জন্য তোলা হলো দেশের 2 প্রান্তে 2 কেন্দ্র, বার্কলেতে এবং ওক রিজে। দ্বিতীয় পথ গ্যাসীয় ডিফিউশন মেথড। সে পরীক্ষা কার্য চালানো হলো নিউ ইয়র্ক এবং ডেট্রয়েটে। তৃতীয় পথ হলো সেন্ট্রিফুজ পদ্ধতি। অনুরূপভাবে প্লুটোনিয়াম বোমা তৈরি হতে পারে 2টি পদ্ধতিতে, গ্রাফাইট রিঅ্যাক্টরের অথবা ভারী জল দিয়ে। বস্তুত 5টি অন্ধ গলিতেই তখন পথ হাতড়াচ্ছেন
বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিকরা। 5টি প্রকল্প পদ্ধতিতেই কোটি কোটি ডলার খরচ হচ্ছিল। কোনো পথই ওরা ত্যাগ করতে পারছিলেন না। কোনটি অন্ধগলি এবং কোন পথে লক্ষ্যে পৌঁছানো যাবে কেউ তা জানে না। এই ফাঁকে বলে রাখি, আমাদের কাহিনীর বিশ্বাসঘাতক ডেক্সটারের কল্যাণে রাশিয়া ওই 5 মাথার মোড়ে বিব্রত হয়নি, সোজা এক পথে এগিয়ে গিয়েছিল। তাতে কোটি কোটি রুল বেঁচে গিয়েছিল রাশিয়ার। এই 10টি কেন্দ্রে যেসব বিজ্ঞানী কাজ করে গেছেন তাদের মধ্যে মুষ্টিমেয়ই সব কয়টি কেন্দ্রের খবর রাখতেন, কিন্তু মূল ভূমিকা ছিল দুজনের, সামরিক কর্তা জেনারেল গ্রোভস এবং বেসামরিক ডক্টর ওপেনহাইমারের। এদের দুজনকে আর একটু কাছ থেকে দেখতে হবে আমাদের। 1942 সালের 17 সেপ্টেম্বর লেসলি গ্রোভসের জীবনে একটি স্মরণীয় দিন। সেদিন সে বদলির অর্ডার পেল। সাগর পারে যেতে হবে তাকে, আমেরিকার বাইরে। এই স্বপ্ন সে দেখে এসেছে আকৈশোর। গ্রোভস মিলিটারি স্কুল থেকে পাশ করে বের হয় 1918-তে। ঠিক সে বছরই যুদ্ধ শেষ হয়েছিল, ফলে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেবার সৌভাগ্য হয়নি বেচারার। তারপর এই দীর্ঘ 24 বছর ধরে একটাও যুদ্ধ করার সুযোগ সে পায়নি। অথচ ধাপে ধাপে ধীরে ধীরে উঠেছে ওপরে। এখন সে কর্নেল। এবারকার বিশ্বযুদ্ধে তার দায়িত্ব ছিল মিলিটারি ইঞ্জিনিয়ার যোদ্ধা। এতদিন পরে কর্নেল গ্রোভস বদলির অর্ডার পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বন্ধুদের দেখালো অর্ডারটা। এবার সে সাগর পারে সম্মুখ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। ধরাচূড়া সেটে গ্রোভস এসে হাজির হলো তার বড় কর্তার ঘরে। মেজর জেনারেল সমারডেল ওকে সমাদর করে বসালেন। বললেন, অর্ডার পেয়েছো? পেয়েছি জেনারেল, ধন্যবাদ। আমি কখন আমার বর্তমান কাজের দায়িত্ব বুঝিয়ে দেব? এখনই, তোমার সাবস্টিটিউট তৈরি আছে। একটু ইতস্তত করে গ্রোভস বলে, কোন রণাঙ্গনে যেতে হবে আমাকে? রণাঙ্গন? আরে না না, যুদ্ধক্ষেত্রে যেতে হবে না তোমাকে আদৌ। তোমার কাজ এই ওয়াশিংটনেই। বিস্ময়ে হতবাক হয়ে পড়ে গ্রোভস। নীরবে তার বদলির অর্ডারখানা বাড়িয়ে ধরে। সেটা ওভারসিজ অ্যাসাইনমেন্ট, সাগর পারে যাবার নির্দেশবহ। হ্যাঁ হ্যাঁ জানি, আমরা চেয়েছিলাম তোমার সহকর্মীরা ভুল খবরই পাক, মানে তুমি যেন বিদেশ যাচ্ছ। আসলে তোমাকে আমরা নিয়োগ করছি ম্যানহাটান প্রকল্পের সর্বময় কর্তারূপে। কাজটা তোমার মতো ইঞ্জিনিয়ার যোদ্ধার উপযুক্ত। ধরা গলায় গ্রোভস বলে, জেনারেল, আমি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করিনি। এই ইঞ্জিনিয়ার যোদ্ধার খেতাব থেকে এবার আমি মুক্তি পেতে চাই। আপনি দয়া করে। জেনারেল ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, কর্নেল, যে কাজটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা এ বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আইসেনহাওয়ার, প্যাটন অথবা মন্টির ওপর যতটা দায়িত্ব দেওয়া হয়েছে তার চেয়ে এক চুলও কম নয়। দ্বিতীয়ত, এজন্য তোমাকে নির্বাচন করেছেন যুদ্ধ সচিব হেনরি স্টিমসন নিজে, অন্তত 10 জন সম্ভাব্য ক্যান্ডিডেটের ভেতর থেকে বেছে নিয়ে। শেষ কথা, প্রেসিডেন্ট স্বয়ং তোমার নিয়োগপত্রে সই দিয়েছেন। কিছু বলবে? বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল লেসলি গ্রোভস। ম্যানহাটান প্রকল্পের সর্বময় কর্তৃত্ব নিয়ে ঘূর্ণিঝড়ের মতো সব কয়টি কেন্দ্র একবার করে ঘুরে এলো গ্রোভস। সব কয়টি কেন্দ্র সরেজমিনে দেখল।
প্রতিটি কেন্দ্রের উচ্চপদস্থ বৈজ্ঞানিকদের সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো। অবাক হয়ে গেল সে। সর্বপ্রথমেই সে এলো নিউ ইয়র্কে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটা কাঁটা তারে ঘেরা অংশ। এখানে নাকি গ্যাসীয় ডিফিউশন পদ্ধতিতে ইউরেনিয়ামকে পৃথকীকরণ করার প্রচেষ্টা হচ্ছে। ইউরেনিয়াম ওর থেকে U-235 নিষ্কাশনের প্রচেষ্টা। বাইরে সাইনবোর্ড টাঙানো রয়েছে SAM, অর্থাৎ সাবস্টিটিউট অ্যালয় ম্যাটেরিয়ালস। লোকচক্ষুকে বিভ্রান্ত করার জন্যই এ অদ্ভুত নাম। ল্যাবরেটরির কর্ণধার ডক্টর হ্যারল্ড ইউরে, নোবেল লরিয়েট রসায়ন বিজ্ঞানী। কিন্তু দৈনিক কাজকর্ম দেখাশোনা করেন ডক্টর ড্যানিং, 35 বছর বয়সের উৎসাহী বৈজ্ঞানিক। ওরা দুজনে গ্রোকে নিয়ে গ্যাসীয় ডিফিউশন পদ্ধতি দেখাবার জন্য বের হলেন। কিন্তু গ্রোভস বাধা দিয়ে বলল, ডক্টর ইউরে, ল্যাবরেটরি পরিদর্শনের আগে দয়া করে আমাকে বুঝিয়ে দিন গ্যাসীয় ডিফিউশন পদ্ধতিটা বা কি, আর কেন ওটা করতে চাইছেন। ডক্টর ইউরে বলেন, তার আগে আপনি বলুন পারমাণবিক বোমা জিনিসটা কিভাবে বাস্তবায়িত হতে পারে, সেটা কি আপনি বুঝেছেন, জানেন? না, ভালোভাবে নয়, মূল তত্ত্বটা আমাকে দয়া করে বলুন। ডক্টর ইউরে যা বললেন তার সংক্ষিপ্তসার এই রকম। ইউরেনিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। তাকে তরল এবং শেষমেশ গ্যাসে রূপান্তরিত করাই এক ঝকমারি ব্যাপার। প্রচণ্ড উত্তাপ লাগে। দ্বিতীয়ত, গ্যাসীয় ইউরেনিয়াম অত্যন্ত করোসিভ, পাইপগুলো ক্ষয়ে যাচ্ছে। তৃতীয়ত, ওই যে বললাম অসংখ্য ছোট ছোট ছিদ্র, ওটা তো অবৈজ্ঞানিক উক্তি। অসংখ্য শব্দটার অর্থ হচ্ছে কয়েকশো কোটি, এবং ছোট ছোট শব্দটার ব্যাখ্যা হচ্ছে প্রতিটি ছিদ্রের ব্যাস 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। গ্রোভস রুমাল দিয়ে মুখটা মুছলেন। আমার বক্তব্যটা শেষ হয়নি, জেনারেল। ইউরেনিয়াম 238 অত্যন্ত দুর্লভ এবং দুর্মূল্য পদার্থ, আর তা থেকে আমরা পরমাণু বোমা বানানোর উপযুক্ত ইউরেনিয়াম 235 পাচ্ছি 0.7%, অর্থাৎ প্রায় 150 গ্রামে 1 গ্রাম। গ্রোভস ধন্যবাদ জানিয়ে বিদায় হলেন। পরবর্তী পরিদর্শন শিকাগোতে। এখানে ইউরেনিয়াম নয়, প্লুটোনিয়াম নিয়ে পরীক্ষা হচ্ছে। সর্বময় কর্তা আর্থার কম্পটন, তিনি ছাড়াও আরও 2জন নোবেল লরিয়েট করমর্দন করলেন গ্রোয়ের সঙ্গে। তারা হচ্ছেন ইটালিয়ান ফেরমি এবং জার্মান ফ্রাঙ্ক। দুজনেই ফ্যাসিস্ট আর নাৎসি রাজ্যের প্রাক্তন বাসিন্দা। ফেরমি এসেছেন পালিয়ে, ফ্রাঙ্ক বিতাড়িত হয়ে গোটিনজেন বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া ওর সঙ্গে মিলিত হলেন উইগনার আর জিলার্ড, যারা গিয়েছিলেন আইনস্টাইনের পত্র আহরণে। এর ভিতর ইউজিন উইগনার এক অদ্ভুত চরিত্র। এর কথা আগে বিস্তারিত বলা হয়নি। এই প্রভাবশালী হাঙ্গেরীয় পদার্থবিজ্ঞানীর সৌজন্য আর ভদ্রতা জ্ঞান ছিল প্রবাদের মতো। মেজাজ খারাপ করা জিনিসটা যে কি তা তিনি জানতেনই না। জিলার্ড তার স্মৃতিচারণে লিখেছেন, উইগনারের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে দীর্ঘদিন মিশেছি। এমন অমায়িক ভদ্র মানুষ আর হয় না। কখনো তাকে রাখতে দেখিনি, কখনো কাউকে গালাগাল করতে শুনিনি। না, ভুল বললাম, জীবনে একবার তাকে রাখতে দেখেছিলাম। সেবার উনি আমাকে গাড়ি করে কোথায় যেন নিয়ে যাচ্ছিলেন। উনি বসেছেন স্টিয়ারিংয়ে, আমি ওর পাশে। কোথাও কিছু নেই, ট্রাফিক রুলস শিখেই তুলে ওপাশ থেকে একটা গাড়ি হুড়মুড় করে এসে পড়ল আমাদের সামনে। উইগনার কোনো ক্রমে ব্রেক কষে
দুর্ঘটনা এড়িয়ে ফেলেন। দুটো গাড়ি দাঁড়িয়ে পড়েছে। লক্ষ্য করে দেখি ওপাশের গাড়িটার চালক মদে চুর হয়ে আছে। সেই একদিন উইগনারকে খেপে যেতে দেখেছিলাম। হঠাৎ চিৎকার করে উইগনার বললেন, গো টু হেল। পর মুহূর্তেই স্বভাব বিনয়ী স্বতঃস্ফূর্তভাবেই ছোট্ট করে যোগ করলেন, প্লিজ। শিকাগো গ্রুপের কর্তা ছিলেন কম্পটন, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হচ্ছেন এনরিকো ফেরমি। উনি কম কথার মানুষ। সব আলোচনাতেই দেখা যেত তিনি তার অভিমত জানাতেন সবার শেষে, আর অনিবার্যভাবে প্রমাণ হতো ফেরমির বক্তব্যই নির্ভুল। অথচ অত্যন্ত নিরভিমানী ব্যক্তি। আত্মপ্রশংসা যে তিনি করতেন না তা নয়, কিন্তু তার ক্ষেত্র বিজ্ঞান নয়। নিজে যে একজন মস্ত সাঁতারু, মস্ত পর্বতারোহী অথবা গোয়েন্দা গল্পের আসল অপরাধীকে সবার আগে ধরে ফেলার পারদর্শিতা তার আছে, এ কথা সাড়ম্বরে বলতেন। কিন্তু বিজ্ঞানের প্রসঙ্গ উঠলেই উনি সংকুচিত হয়ে পড়তেন। বলতেন, এত সব জ্ঞানীগুণীরা আছেন, ওদের জিজ্ঞেস করুন। ফেরমির একটি বিলাস ছিল কম্পিউটারের সঙ্গে পাল্লা দেওয়া। ওর ছোট্ট স্লাইড রুল হাতে উনি কম্পিউটারের সঙ্গে লড়াই করতেন। কখনো উনি জিততেন, কখনো কম্পিউটার। মানুষাঙ্কে এমনই অদ্ভুত প্রতিভা ছিল তার। ফ্রাঙ্কের কথা আগেই বলেছি। সহকর্মীদের অপমানে স্বেচ্ছায় পদত্যাগ করে দেশত্যাগী হয়েছিলেন ফ্র্যাঙ্ক। আভিজাত্য ছিল তার রক্তে। বাকি রইল শিকাগো গ্রুপের কর্তা আর্থার কম্পটনের পরিচয়। ওর সহকর্মীরা ঠাট্টা করে বলতো, কম্পটন শিকাগো গ্রুপের প্রকৃত লিডার নন, ডেপুটি লিডার। মূল নিয়ামক হচ্ছেন তার গিন্নি বেটি কম্পটন। নোবেল লরিয়েট পৌড়ো কম্পটন হাসতেন সে কথা শুনে। কারণ ছিল, তাকে যখন শিকাগো গ্রুপের কর্তৃত্ব দেবার প্রস্তাব হলো, কম্পটন সরাসরি বড় কর্তাদের বলেছিলেন, আমি এক শর্তে এ পদ গ্রহণ করতে রাজি আছি। কি শর্ত বলুন? আমার স্ত্রীকেও ক্লিয়ারেন্স দিতে হবে। পদাধিকার বলে আমি যেসব গুপ্ত কথা জানব তা আমার স্ত্রীকেও জানাতে পারি আমি। পদাধিকার বলে আমি যেসব গোপন স্থানে যাব আমার স্ত্রীরও সেখানে যাবার অধিকার থাকবে। এ অদ্ভুত অনুরোধে অবাক হয়েছিলেন কর্তৃপক্ষ, তবু মেনে নিয়েছিলেন তারা। বেটি কম্পটন শিকাগো ল্যাবরেটরির নানান কাজ করতেন। সবাই তার আদেশ মেনে চলত। সর্বজন শ্রদ্ধেয়া কর্ত্রী ছিলেন তিনি শিকাগো বীক্ষণাগারে। গ্রোভস পরিদর্শনে আসায় ওরা তাকে নিয়ে বসালেন লেকচার হলে। গ্রোভস প্রশ্ন করলেন, একটা পরমাণু বোমার জন্য কতটা প্লুটোনিয়াম দরকার? ফ্র্যাঙ্ক বললেন, সেটা নির্ভর করছে আপনি কত বড় বোমা চান তার ওপর। ধরুন 10,000 টন টিএনটি বোমার বিস্ফোরণের উপযুক্ত পারমাণবিক বোমা। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল যোগ বিয়োগ ইন্টিগ্রাল ক্যালকুলাসের অঙ্ক। ব্ল্যাকবোর্ডে পড়তে শুরু করলো হিজিবিজি লেখা, হাতির সুরের মতো চিহ্ন সব। আলফা, বিটা, থিটা, অ্যাপসাইলনের বন্যায় ভেসে গেল কালো বোর্ড। সবাই তাকিয়ে আছে এক দৃষ্টে ব্ল্যাকবোর্ডের দিকে। একমাত্র ব্যতিক্রম এনরিকো ফেরমি। তিনি আপন মনে স্লাইড রুল ঘষছেন। হঠাৎ গ্রোভসের নজর হলো পঞ্চম ধাপ থেকে ষষ্ঠ ধাপে আসবার সময় একটা ভুল হয়েছে। বুঝতে পারলেন না ব্যাপারটা। তিনজন নোবেল লরিয়েট বিজ্ঞানী উপস্থিত রয়েছেন। আছেন জিলার্ড, উইগনারের মতো বিচক্ষণ বিজ্ঞানী। ওর মনে হলো, এটা কি ওরা ইচ্ছা করে ফাঁদ পেতেছেন? ম্যানহাটান প্রকল্পের সর্বময় কর্তা কতটা অঙ্ক বোঝেন তাই কি বুঝে নিতে চান তারা?
তা সে যাই হোক, হঠাৎ উঠে দাঁড়ান তিনি, বলেন, মাফ করবেন, ওই ষষ্ঠ ধাপটা আমি বুঝতে পারছি না। ওর আগের ধাপের 10⁵ পরের ধাপে হঠাৎ 10⁶ হলো কেমন করে? গণিতজ্ঞ তৎক্ষণাৎ বলেন, ধন্যবাদ, ওটা নিছক ভুলই। ভুলটা সংশোধন করলেন তিনি। গ্রোভস আত্মবিশ্বাস ফিরে পেলেন। শেষ ফলাফলটা যখন বলা হয় তখন গ্রোভস জানতে চাইলেন, আপনাদের এই সংখ্যা কত পার্সেন্ট শুদ্ধ, অর্থাৎ কতটা এদিক ওদিক হতে পারে? কম্পটন তৎক্ষণাৎ বলেন, ধরুন 10% শুদ্ধ। এমন আজব কথা জীবনেও শোনেননি গ্রোভ। বললেন, মাত্র 10%? বলেন কি? হ্যাঁ, বর্তমানে এর চেয়ে নির্ভুল উত্তর অঙ্কশাস্ত্র মতে আর পাওয়া যাচ্ছে না। গ্রোভস তখন ভাবছিলেন একটা নিমন্ত্রণ বাড়ির কথা। ক্যাটারারকে উনি বলছেন, আজ আমার বাড়ি কিছু লোক খাবে, খাবারের জোগাড় করে দিতে হবে আপনাকে। দেখবেন খাবারে কম যেন না পড়ে, আর অপচয়ও না হয়। ক্যাটারার জানতে চাইল, কতজন লোক খাবে স্যার? এই ধরুন জনা 10 অথবা 1000 খানেক। শতকরা 10 নির্ভুল উত্তর, কারণ 10 হচ্ছে 100-র 10%। নির্ভুল উত্তর আবার 1000-এর 10%। নির্ভুল উত্তর হচ্ছে 100। কারো এবার আহারের প্রয়োজন। শিকাগো ল্যাবরেটরি পরিদর্শন সেরে ব্রিগেডিয়ার জেনারেল গ্রোভস আসছিলেন ফ্র্যাঙ্কের অ্যাপার্টমেন্টে। সেখানেই তার নৈশ আহারের ব্যবস্থা। ফ্র্যাঙ্ক নৈশাহারে নিমন্ত্রণ করেছেন পরিদর্শককে। শহরের অপর প্রান্তে একটা 9তলা বাড়ির একটি অ্যাপার্টমেন্টে তখন বাস করতেন সস্ত্রীক জে ফ্র্যাঙ্ক। গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন ফ্র্যাঙ্ক নিজে, পাশে বসে আছেন গ্রোভস। কথা প্রসঙ্গে ফ্র্যাঙ্ক বললেন, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। 10% কারেক্ট উত্তর দিয়ে আপনি কি করবেন? কতটা প্লুটোনিয়াম লাগবে, কতটা ফিশনের ম্যাটেরিয়াল লাগবে, কিছুই বুঝতে পারছেন না। কিন্তু কি করা যাবে বলুন? আর কিছুদিন গবেষণা না করলে আমরা ওর চেয়ে কিছু কম ভুল ফিগার দিতে পারছি না। গ্রোভস সহানুভূতি দেখিয়ে বললেন, হ্যাঁ বুঝেছি, তবু হতাশ হবার কিছু নেই। আপনাদের সামনে কি পরিমাণ বাধা তা বুঝতে পারছি আমি। ফ্র্যাঙ্ক হেসে বললেন, না, পারছেন না। আমার সাফল্যের সামনে সবচেয়ে বড় বাধা কি জানেন? কি? ফ্রাউ ফ্র্যাঙ্ক। অবাক হয়ে যান গ্রোভস। কি বলবেন ভেবে পান না। দাম্পত্য জীবনে ফ্র্যাঙ্ক কি অসুখী? তবু সে কথা এমন সদ্য পরিচিত লোকের কাছেই বা উনি কেন বলবেন? ফ্র্যাঙ্ক অভিজাত পরিবারের মানুষ, আত্মমর্যাদা জ্ঞান তার প্রখর। এমন বেমক্কা একটা পারিবারিক রহস্য কেন উদ্ঘাটিত করে বসলেন তিনি? ডিনার টেবিলে সৌজন্য বজায় রেখে মামুলি প্রশ্ন করেন গ্রোভস। শ্রীযুক্তা ফ্র্যাঙ্ক অতি অমায়িক মহিলা। দেখলে বোঝা যায় এককালে খুবই সুন্দরী ছিলেন। মার্জিত, অভিজাত এবং সদা হাস্যময়ী আদর্শ হোস্টেস। অতিথির আপ্যায়নে কোনো ত্রুটি থাকল না। আলাপ হলো নানা বিষয়ে পানাহারের ফাঁকে ফাঁকে। গ্রোভস কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, অ্যালবামটা নিয়ে এসেছেন তো এখানে? ফ্রাউ ফ্র্যাঙ্ক উঁকি মেরে বললেন। উঁকি মেরে দেখলেন প্রফেসর ফ্র্যাঙ্ক প্যান্ট্রিতে কয়েক পাত্র মার্টিনি বানাতে ব্যস্ত। চুপি চুপি বললেন, প্রফেসর অবসর পেলেই সেটার পাতা উল্টান। ওই অ্যালবামটাই ওর প্রাণ। উনি গোটিনজেনকে যতটা ভালোবেসেছিলেন ততটা আমাকেও বাসেননি। গোটিনজেন ছিল আমার সতীন। শুনে দুজনেই হেসে ওঠেন। শ্রীমতী ফ্র্যাঙ্ক বলেন, অথচ মজা কি জানেন জেনারেল? প্রফেসর এই অ্যালবামটা নিয়ে এলেন
তার পোর্টম্যান্টোতে। রেখে এলেন নোবেল প্রাইজের সোনার মেডেলটা। সে কি, ওটার আর কতটুকু ওজন? না, ওজনের জন্য নয়, ওর যুক্তি অন্যরকম। বললেন, মেডেলটা তো একা জেমস ফ্রাঙ্ক পায়নি, পেয়েছে গোটা বিশ্ববিদ্যালয়। ওটা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতেই থাকবে। ল্যাবরেটরিতেই রেখে এসেছেন সেটাকে। গ্রোভস চমকে ওঠেন, বলেন, সর্বনাশ, গেস্টাপো সেটা খুঁজে পেলে গলিয়ে ফেলবে, সোনাটা ওয়ার ফান্ডে জমা দেবে। গল্পগুজবে কথাবার্তায় প্রায় মধ্যরাত্রি হয়ে গেল। গ্রোভস মনে মনে ভাবছিলেন অন্য একটি কথা। অধ্যাপক কেন তখন বললেন তার সাফল্যের পথে প্রধান বাধা হচ্ছেন ফ্রাই ফ্রাঙ্ক? এমন অমায়িক সুন্দরী সপ্রতিভ স্ত্রীর বিরুদ্ধে কি তার অভিযোগ? বুঝে উঠতে পারলেন না সেটা। যাই হোক, মধ্যরাত্রে গ্রোভস বিদায় নিয়ে উঠে পড়েন। ওরা সিঁড়ি দিয়ে নেমে এলেন অতিথিকে গাড়িতে তুলে দিতে। বিদায়বেলায় গ্রোভস গৃহস্বামীকে বললেন, আপনাদের আতিথেয়তার কথা জীবনে ভুলব না আমি। কোথাও কিছু নেই। ধক করে জ্বলে উঠল শ্রীযুক্তা ফ্রাঙ্কের নীল চোখ দুটো, যেন অপমানকর কোনো উক্তি করেছেন গ্রোভস। মুহূর্তে বদলে গেলেন তিনি। বললেন, কি বললেন? কোনোদিন ভুলবেন না? কোনোদিন নয়। গ্রোভস স্তম্ভিত। কি হলো হঠাৎ? এমন বদলে গেলেন কেন উনি? অধ্যাপক ফ্রাঙ্ক অত্যন্ত সংকুচিত হয়ে বললেন, প্লিজ ডার্লিং, জেনারেল আমাদের অতিথি। ঘুরে দাঁড়ালেন মহিলা, স্বামীর মুখোমুখি। দাঁতে দাঁত চেপে বললেন, সো হোয়াট, অতিথি সৎকার তো আমি চুটিয়ে করেছি জেম, ত্রুটি রাখিনি কিছু। এবার আমাকে ব্যাপারটা সমঝিয়ে নিতে দাও। হতাশ হয়ে শ্রাগ করলেন অধ্যাপক। গৃহস্বামিনী আবার ঘুরে দাঁড়ালেন গ্রোভসের দিকে, মুখোমুখি। অসমাপ্ত বাক্যটার জের টেনে পুনরায় বললেন, কি বলছিলেন? কোনোদিন ভুলবেন না? আমার শ্বশুরবাড়ি হ্যান্সবুর্গ অথবা আমার বাপের বাড়ি ব্যাভেরিয়ায় যেদিন ওই অ্যাটম বোমটি নিক্ষেপ করার আদেশ জারি করবেন, সেদিনও নয়। আমার স্বামী সাফল্যমণ্ডিত হওয়া মাত্রই সে আদেশ জারি করবেন আপনি, হে জেনারেল, তাই নয়? গ্রোভসের মাথা নিচু হয়ে গেল। মাটিতে একেবারে মিশে যেতে ইচ্ছে হলো তার। ভুল, মারাত্মক ভ্রান্তি। এতক্ষণ ওর খেয়াল হয়নি ওরা দুজন জার্মান। জার্মানিকে ধ্বংসস্তূপে পরিণত করার ব্রত নিয়েই তিনি আজ ম্যানহাটান প্রকল্পের সর্বময় কর্তা। নোবেল লরিয়েট জেমস ফ্রাঙ্ক মাতৃভূমিকে শ্মশানে রূপান্তরিত করবার সংকল্প নিয়েই প্রাণপাত করছেন। তাই তার সাফল্যের পথে আজ সবচেয়ে বড় বাধা ফ্রাই ফ্রাঙ্ক। হে ঈশ্বর, প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ যেন অন্তত ওই ব্যাভেরিয়াতে না হয়। তৃতীয় পরিদর্শন যুক্তরাষ্ট্রের একেবারে পশ্চিম প্রান্তে, বার্কলে বিশ্ববিদ্যালয়ে। এখানকার সর্বময় কর্তা ইও লরেন্স, তিনিও নোবেল লরিয়েট। দীর্ঘদেহী, প্ল্যাটিনাম ব্লন্ড চুল, অথচ মুখখানা ছেলে মানুষের মতো অপাববিদ্ধ। প্রফেসর লরেন্স গাড়ি নিয়ে নিজেই এসেছিলেন সান ফ্রান্সিসকো এয়ারড্রমে। গ্রোভস আত্মপরিচয় দিতে সহৃদয় করমর্দন করে বললেন, জেনারেল, আমি শুনেছি ইতিমধ্যে আপনি কলম্বিয়া আর শিকাগো বিশ্ববিদ্যালয় ঘুরে এসেছেন। এখানে আমরা অনেকটা এগিয়ে আছি। চলুন চলুন, আমরা সরাসরি রেডিয়েশন হিলে যাব, মানে আমাদের ল্যাবরেটরিতে। দীর্ঘ পথশ্রমে গ্রোভস ছিলেন ক্লান্ত, কিন্তু তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন তিনি। শিকাগো এবং নিউ ইয়র্কের অবস্থা দেখে হতাশ হয়েছেন।
এখানে লরেন্স বলছেন কাজ অনেকটা এগিয়ে আছে, দেখাই যাক না। লরেন্স নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গেলেন ওকে। গ্রোভস তার যুদ্ধ পরবর্তী স্মৃতিচারণে বলেছেন, যুদ্ধ চলাকালে আমার জীবনে সবচেয়ে লোমহর্ষক কটি মুহূর্ত ছিল সান ফ্রান্সিসকো থেকে রেডিয়েশন হিলে আসা। মনে হলো আমি বুঝি মোটর রেসিং এর প্রতিযোগী। নক্ষত্র বেগে গাড়ি চালালেন লরেন্স, কোনো ট্রাফিক রুল না মেনে। স্থানীয় লোকেরা বোধহয় গাড়িটাকে চেনে। পুলিশ পুঙ্গবেরাও এই পাগলা নোবেল লরিয়েট ড্রাইভারের গাড়ির নম্বর প্লেটের সঙ্গে পরিচিত। না হলে এই 10 মিনিট ড্রাইভিংয়ে 10টা নোটবুকে ওর গাড়ির নম্বর উঠে যাবার কথা। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা আধ ঘন্টার পথ 10 মিনিটে পাড়ি দিয়ে অক্ষত শরীরে উপস্থিত হলাম গন্তব্যস্থলে। প্রফেসর লরেন্স সুইচ অফ করে বলেন, আসুন। আমি বলি, একটু অপেক্ষা করুন প্রফেসর, নোট বইতে একটা কথা লিখে রাখি। গাড়ি থেকে নামবার আগেই নোট বইতে লিখে রাখলাম, আর্নেস্ট লরেন্সের গাড়ির জন্য একটি সরকারি ড্রাইভার নিযুক্ত করতে হবে। লরেন্সকে স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না। হেডকোয়ার্টার্সে পৌঁছে এটাই হবে আমার প্রথম ডিসিশন, সামরিক আদেশ। লরেন্স ওকে বিচিত্র দর্শন একটি যন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এটা তার নিজস্ব আবিষ্কার, সদ্য আবিষ্কৃত। নাম হচ্ছে ক্যালোট্রন। ক্যালু হচ্ছে ক্যালিফোর্নিয়ার স্মৃতিবাহী, আর ট্রন সাইক্লোট্রন যন্ত্রের শেষাংশ। গ্রোভস সবিস্ময়ে প্রশ্ন করেন, এতে কি হয়? একগাল হাসলেন লরেন্স। সেই হাসিতেই যেন জবাব, অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন, ইহলোকে সুখী, অন্তে গোলোকে গমন। বলুন। বলছি, শুনুন। আপনি জানেন আমাদের উদ্দেশ্য হচ্ছে U-238 থেকে U-235 কে বিচ্ছিন্ন করা। কলম্বিয়াতে ওরা সেটা করতে চাইছেন ছেঁদাওয়ালা টিউবের মধ্যে দিয়ে গ্যাসীয় অবস্থায় ইউরেনিয়ামকে পাঠিয়ে। আমার এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতি। এই ক্যালোট্রন যন্ত্রে আছে একটা প্রচণ্ড শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। গ্যাসীয় অবস্থায় ইউরেনিয়াম যখন এই যন্ত্রের মধ্য দিয়ে যাবে, তখন চৌম্বক আকর্ষণে হালকা EU-235 অপেক্ষাকৃত ভারী EU-238 থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ব্যাপারটা কেমন জানেন? মনে করুন একই ফোর্সে দুটি পাথরকে ছোঁড়া হলো, একটা ভারী আর একটি হালকা। তাহলে কি হবে? হালকা পাথরটা এগিয়ে যাবে, তাই তো? সহজ ব্যাখ্যা। গ্লোভস প্রশ্ন করেন, কতক্ষণ চালানো হবে যন্ত্রটা? অন্তত 24 ঘন্টা। চালিয়ে দেখেছেন কত % সেপারেশন হচ্ছে? না জেনারেল, যন্ত্রটা মিনিট 15-র বেশি চালানো যাচ্ছে না বর্তমানে। যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে, তার মধ্যে গরম হয়ে যাচ্ছে। বলেন কি? তাহলে এতদিনে কতটুকু EU-235 পেয়েছেন? না না, এখনো আমরা একটু EU-235 পাইনি, তবে পাবো, শীঘ্রই পাবো। কি বলেন? সব কয়টি কেন্দ্র ঘুরে গ্রোভস এসে দেখা করলেন যুদ্ধ সচিবের সঙ্গে। বললেন, স্যার, একজন বৈজ্ঞানিক সহকারী আমার চাই, পদার্থবিজ্ঞানী, বেসামরিক সহকারী। বৃদ্ধ স্টিমসন বলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি তাকে নির্বাচন করুন। তেমন কোনো লোক জানা আছে আপনার? আছে স্যার, বার্কলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক রবার্ট জে ওপেনহাইমার। তাকে বাজিয়ে দেখুন, যাচাই করুন, ক্লিয়ারেন্সের ব্যবস্থা করুন। ধন্যবাদ স্যার।
যুদ্ধ সচিব যেমন এক কথায় মেনে নিয়েছিলেন, তার অধীনস্থ চিফ অফ স্টাফ জেনারেল মার্শাল কিন্তু তেমনিভাবে এই নির্বাচন মেনে নিলেন না। কে এই রবার্ট জে ওপেনহাইমার, যাকে জেনারেল গ্রোভস এত বড় সম্মানজনক পদে বসাতে চাইছেন? সে কি নোবেল লরিয়েট? সে কি বিজ্ঞানের ক্ষেত্রে কোনো অসামান্য দানের অধিকারী? বয়সে, পদমর্যাদায় সে কি ওই 1 ডজন নোবেল প্রাইজ পাওয়া ধুরন্ধর বৈজ্ঞানিককে নিয়ে কারবার করতে পারবে? ওই অজ্ঞাতনামা ওপেনহাইমারের বায়োডাটার ওপর হুমড়ি খেয়ে পড়ে এইসব প্রশ্নের জবাব খুঁজছিলেন জেনারেল মার্শাল। দুর্ভাগ্যবশত প্রতিটি প্রশ্নের জবাবই হচ্ছিল নেতিবাচক, বায়োডাটা অনুযায়ী। 1904 সালে নিউ ইয়র্কে জন্ম। পিতা জার্মানি থেকে এসেছিলেন 17 বছর বয়সে, একজন সাফল্যমণ্ডিত বিজনেসম্যান। মায়ের জন্ম বাল্টিমোরে। বিয়ের আগে ছিলেন আর্টিস্ট এবং আর্ট শিক্ষিকা। ওপেনহাইমার 1922-এ হার্ভার্ড কলেজে ভর্তি হয়। 3 বছর পরে ডিগ্রি পায়, চলে যায় কেমব্রিজে, পরে জার্মানির গোটিনজেনে। 1927-এ ডক্টরেট পায় সেখান থেকে। তারপর হার্ভার্ডে বছরখানেক ফেলোশিপ পায়, পরে লিডেন ও জুরিখে চাকরি করে। এরপরে ফিরে আসে আমেরিকায়। গত 12-13 বছর সে বার্কলেতে অধ্যাপনায় নিযুক্ত আছে। অর্থাৎ নেহাত মামুলি ক্যারিয়ার। বড়জোর বলতে পারা যায় গড়পড়তা ছাত্রদের চেয়ে কিছু ওপরে। মন্দ নয়ের ওপর চলনসই। ওর সমবয়সী এবং সহাধ্যায়ী ছাত্ররা ইতিমধ্যে অনেক অনেক বেশি প্রতিষ্ঠা পেয়েছে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক কাজ করেছে, নোবেল পুরস্কার পেয়েছে, যেমন হেইজেনবার্গ, ফেরমি, ডিরাক, জোলিও কুরি ইত্যাদি ইত্যাদি। জেনারেল মার্শাল শেষ পর্যন্ত ডেকে পাঠালেন গ্রোভসকে। বললেন, আমি দুঃখিত জেনারেল, আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। এই ওপেনহাইমার ছোকরাকে দিয়ে আমাদের কাজ চলবে না। কেন জেনারেল? কি দেখে নির্বাচন করলেন ওকে? এতগুলো নোবেল লরিয়েটকে বাধা দিয়ে গ্রোভস বলেন, নোবেল লরিয়েটদের চালাতে হলে নোবেলতর লরিয়েট চাই। এই ধারণা আপনার কেমন করে হলো? আমি তো সাধারণ পিএইচডিও নই, তবু তো বেশ চলছে আমার। আপনার কথা আলাদা। আচ্ছা, সত্যি করে বলুন তো, কি দেখেছেন আপনি ওই ছোকরার ভেতর? সামনের দিকে ঝুঁকে পড়ে জেনারেল গ্রোভস বলেন, আমি ওর চোখে আগুন জ্বলতে দেখেছি জেনারেল। মার্শাল সামরিক অফিসার, প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাগম্যাটিক। এমন ভাবালুতা কখনো লক্ষ্য করেননি ইতিপূর্বে। আর কোনো প্রশ্ন করেন না উনি। বলেন, ইফ ইউ মাস্ট ওয়েল হ্যাভ হিম, প্রোভাইডেড। হ্যাঁ, প্রোভাইডেড, যদি এফবিআই ওকে ক্লিয়ারেন্স দেয়। এত বড় দায়িত্বপূর্ণ কাজে নিয়োগ করার আগে রাষ্ট্রের গুপ্তচর বাহিনীকে সুযোগ দিতে হবে। তারা চিরে চিরে ফালা ফালা করে দেখবে ওপেনহাইমারের অতীত ইতিহাস, লোকটাকে পুরোপুরি বিশ্বাস করা যায় কি না। তাতে অবশ্য গ্রোভস রাজি হতেই হবে। এই হচ্ছে আইন। স্থির হলো, ওপেনহাইমারকে সাময়িকভাবে কাজে বহাল করা হবে, প্রভিশনালি। এফবিআই এর ক্লিয়ারেন্স পেলে তাকে দেওয়া হবে পাকা নিয়োগপত্র।